তারা দুই ভাই, দুইজনই সঙ্গীত শিল্পী। 80-র দশকের অনেক নক্ষত্রের মাঝে তারাও উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, আপনারা হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি বা কাদের কথা বলছি। তারা হচ্ছেন মলয় চাকি, প্রলয় চাকি। আজকে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় প্রলয় চাকি। কেমন আছেন আপনি? আমি আছি মোটামুটি, ঈশ্বর যেভাবে ডেকেছেন সেভাবেই চলছে আর কি, ভালোই তো আছি। আমরা জানতে চাই যে আসলে আপনার আজকে আপনার সাথে আড্ডা হচ্ছে, আমাদের আপনার মিউজিক জীবন নিয়ে। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। মিউজিক জীবন নিয়ে আমরা জানতে চাচ্ছি, আমাদের দর্শক জানতে চাচ্ছে। হুম তো এই যে সঙ্গীতের যাত্রা হুম প্রথম কবে কিভাবে হুম হুম শুরু হলো, এই গল্পটা যদি আমাদের একটু বলেন। হুম। কথাটা তুমি যেটা প্রশ্ন করেছো ওই তুমি করেই বললাম। অবশ্যই কাকু, অবশ্যই। হ্যাঁ, তা তোমার প্রশ্ন হচ্ছে সঙ্গীতের যাত্রা। সঙ্গীতের যাত্রা বলতে তো অনেক কিছু বোঝায়। এটা আমাদের একদম, আমাদের ফ্যামিলিটা হচ্ছে মিউজিক্যাল ফ্যামিলি। আমার দাদা তার ছেলেদের বিয়ে দিতেন, যে মেয়ে গান জানতো তার সাথে তার বিয়ে দিত। আচ্ছা। গান না জানলে আমাদের ফ্যামিলিতে, আমার ফ্যামিলির মানে ঠাকুর দাদা যাকে, তিনি জি, সেই মেয়েকে পছন্দ করতেন না, সে যতই সুন্দর হোক তাকে গান গাইতে হবে। জানতেই হবে। আর আমাদের বাসায় তখন এর নিচেই, আমাদের এই ঘরটার নিচে একটি ঘর ছিল, সেটা সঙ্গীত বিদ্যাপীঠী, এখনো হয়তো এটা ওই চালায় ওই আমাদের প্রমথনাথ চৌধুরী সঙ্গীতাচার্য, উনি আচ্ছা। আমাদের গুরু ছিলেন। আমার কাকারও গুরু ছিলেন। সে ছোটবেলাতে গানের সুর ধরে ধরো সঙ্গীতের জি, যাত্রা। জি। আর যখন 7 বছর বয়স তখন আমাদেরকে যথারীতি ভর্তি হতে হয়েছে স্কুলে, এই গানের স্কুলে, মানে আমাদের সঙ্গীতাচার্য এই উস্তাদ প্রমথনাথ চৌধুরীর কাছে। কারণ ঠাকুরদাদা যেখানে থাকো বিকাল হলে গানটা গাইতেই হবে। জি। তিনি গানের প্রচন্ড ভক্ত ছিলেন, মানে বিশেষ করে রাগ সঙ্গীতে। তো যাই হোক এইভাবেই শুরু। তারপরে তো আস্তে 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 পট পরিবর্তন করে তুমি 80-র দশকের কথা বলেছো। হুম। সে সময় সবকিছু সবাই তো জানো, তরুণে হচ্ছে একটা আলাদা ধরনের সঙ্গীতের একটা স্পন্দন সবার মধ্যেই থাকে। অবশ্যই, অবশ্যই। তা আমাদের সেরকম যে আমরা দেখতাম সে সময় ইসে একটা খুব সুন্দর অনুষ্ঠান হতো পিটিভিতে, সলিড গোল্ড বলে। জি। সে অনুষ্ঠানে সব ব্যান্ড ট্যান্ড, অ্যাবা, কখনো বনিয়াম, কখনো ক্যানি রজার্স, কখনো যত বড় উস্তাদ মানে শিল্পীরা তাদের গান উপস্থাপন হতো। জি। এটা তখন আমাদেরও মনে হতো এরভাবে আমরা কি গান করতে পারি না। পাবনাতে তো সেভাবে সম্ভব না। তা রাজশাহীতে এই 80 সালের দিকে আমাদের একটা ব্যান্ড ছিল উন্মোচন নাম। উন্মোচন। উন্মোচন, সেই ব্যান্ডের ভোকাল হিসেবে জয়েন করলাম আমি, আমার ভাই। সেখানে গিটারিস্ট ছিল সেলিম ভাই বলে, দারুণ গিটারিস্ট দুলাল ভাই, আচ্ছা। আমার বোন জামাই ববি, বাবা ড্রামস বাজাতো, বাপ্পা আমার এই রিলেটিভ। যাই হোক, সেইভাবে ব্যান্ডে আমরা ওই রাজশাহীতে কনভেনশন হলে কিন্তু আমরা টিকিট কেটে একটা আমরা ওখানে শো করেছি, এবং মানে প্রচুর ভিড় এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। তারপর থেকে দেখা গেল একটা প্রসার, যেটা ব্যান্ড মিউজিকের ব্যান্ড মিউজিকের প্রসার, বা আমাদেরও একটা নাম, একটা ইউনিভার্সিটিতে একটা একটা জায়গায় প্রোগ্রাম ভালো যদি খুব সাকসেসফুল হয়, তখন যে কোনো শিল্পী কিন্তু খুব তাড়াতাড়ি রেজ আপ করে। অবশ্যই, অবশ্যই, সেটা তো অবশ্যই। হ্যাঁ, তা এইভাবে তখন আমাদের মাঝে রাজশাহীর অনেকেই পরিচিত হলো, যেমন নীরো, বাড্ডু, অনুপ, তার নাম শুনেছো নাকি উস্তাদ? অনুদান। হ্যাঁ, অনুপ দা, উনি খুব ভালো কিবোর্ড, তবলাও যেমন বাজাতেন, কিবোর্ডও বাজাতেন। আচ্ছা। তো সবাই মিলে কিছু গান তৈরি করে আমরা ঢাকাতে রেকর্ডিং করলাম, এবং পরবর্তীতে বিটিভিতেও গেল, এবং বেশ নামটা প্রচারও হলো। কিন্তু আমার কাছে এই একটা সমস্যা দেখা দিল যে জনপ্রিয়তাটা হবে, কিন্তু এত, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি একসাথে অনেক ছেলে পেলে ঘিরে ফেললো, অটোগ্রাফ দেন, ওই দেন। আমরা অটোগ্রাফ কি তাও বুঝি না, আমরা তো আচ্ছা। পাবনার থেকে গেছি, সেটাই। কাগজ বাড়ায় দেয়, হুম, হুম, হুম। তখন একজন আমাদের কে যেন বললো সই করে দেয়, আচ্ছা। একটা করে সই করে দিতাম। তা এইভাবে, তা আমার কাছে খুব খারাপ লাগতে লাগলো যে কি ব্যাপার, এইভাবে তো চলাফেরা যাবে না। আমি তো সাধারণ, আমরা মানুষ, সেটাই। সাধারণভাবে গান করি। গানটা আবার দেখি যে অনেক বড় বড় যারা ঢাকার শিল্পী তারা এসে বলে এই কম্পোজিশন এই হয়েছে, এই জায়গাটা এই করলো। তো কম্পোজিশনটা অনুপ দা, রূপু করেছিল এবং মলয় সুর করছিল। এই তো এসেছি, গানটা আমাদের টিমেও আছে। তো এইভাবে তো শুরু। পরবর্তীতে পরীক্ষার জন্য সবাই চলে আসলাম পাবনাতে, আমারও ডিগ্রি পরীক্ষা, মলয়েরও ইউনিভার্সিটির পরীক্ষা। তখন আসার পরে পাবনাতে একদিন
বাপ্পি ছিল গিটারিস্ট, হাওয়াইন জি, গিটার জি। বাজাতো। উনি শিক্ষক হিসেবে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ্পি হঠাৎ করে নিয়ে আসলো হচ্ছে লিটন, এই নিপু, লিটনের ভাই, আর এদিকে একটা ছোট লিটন ছিল। তারপরে হেরিটেজ বলে একটা দোকানে যে জি, জি। তপন বসে, জি, তপন ভাই, হ্যাঁ। তপন, এরকম 4-5 জনকে নিয়ে আসলো, বললো এদেরকে ব্যান্ড সঙ্গীত শেখাতে হবে। আচ্ছা, এখন শেখানো বলতে আমরা তো তখন ড্রামস বাজানো জানি না, শুধু কিবোর্ডটার কর্ডগুলো জানি, আচ্ছা। গিটারটা বাজাতে পারি। গিটারটা শিখেছিলাম রাজশাহী যখন ব্যান্ড ছিল তখন। জি, জি। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমাদের তো ডান্স টান্স সব কেন, তোরা তো দেখলাম কিনে টিনে শেষ। তা আমাদের নিচের ঘরটাতে জায়গা করা হলো। এর মধ্যে বাপ্পিও খুব ভালো সাউন্ড, বা ওই যে মাহফুজ ভাই গিটার বাজাতেন হাওয়াইন, উনিও সেইভাবে এগিয়ে আসলেন সাউন্ড টাউন্ড করার জন্য। মানে সেই সময় হাওয়াইন গিটারের একটা বেশ ভালো প্রচলন ছিল। প্রচলন ছিল, এবং মাহফুজ ভাই খুব দারুণ ব্লুজ, বাজাতেন। উনি ব্লুজ বাজাতে পারতেন। উনি অসাধারণ। মুরলি হোটেল ক্যালিফোর্নিয়াও বাজাতেন আচ্ছা, আচ্ছা। গিটারে, মানে তারপর কাম সেপ্টেম্বর, সব রকম গান এবং গান মিউজিক এগুলো খুবই ভালো করতেন, মানে গানের মধ্যে মিউজিক দিতেও তিনি পারতেন। আচ্ছা, আচ্ছা। তো ওনার যে পারসেপশন ছিল, যে তার যে মানে কোয়ালিটি ছিল, জি। সেটা মানে ভাষা দিয়ে প্রকাশ করার মধ্যে। আবার বাপ্পিও খুব ট্যালেন্ট ছিল, সেও আবার এই সাউন্ড টাউন্ড এগুলো এবং একটা অর্গানাইজেশন কিভাবে দাঁড় করানো যায়। তো এখানে চেষ্টা হতে লাগলো। আমার ড্রামসটা আমরা কি করব, বাজানো জানে না, আমি একটা ওই যে হাইটস, আচ্ছা, আমি হচ্ছে খুব ভালো করে, আমাদের তখন একটা ছোট কিবোর্ড ছিল ক্যাসিও, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে ড্রামসের সব বিট গুলো ছিল, কোনটা রক, কোনটা স্লো রক, কোনটা ডিস্কো, কোনটা 16, এরকম সব ছিল। তা আমি ওই বিট গুলা ছেড়ে তোমার হচ্ছে দুটা কাঠি নিয়ে ওই, আমি এইটুক চিন্তা, যেহেতু ব্যান্ডের সাথে যুক্ত, জি। কোনটা হাইটস, কোনটা সিম্বল, কোনটা স্নেয়ার, কোনটা টম, এগুলো সবই তো চেনা ছিল। চেনা ছিল। তা ওই সাউন্ড গুলো দেখে দেখে ওইভাবে বিট গুলো তোলা চেষ্টা শুরু করেছেন, করলাম। হ্যাঁ। এবং তারা যখন আসলো তখন আমি বুঝালাম এটা স্লো হল। হ্যাঁ, তখন তো বিটের বোল জানে না, জি। মানে স্লো রক ডিপ টাক, ডিপ ডিপ টাক ডিস, এভাবে বাজাও, আচ্ছা। এটা স্লো রক হয়ে গেল। ডিস্কো মানে ঢিকচিস ঢিকচিস এভাবে বাজাও, হুম, হুম। এইরকম আর কি। তা ওরা ওই আলিম বলে একটা ছেলে ছিল, সে খুব তাড়াতাড়ি সে এটাকে রপ্ত রপ্ত করতে করলো, পারত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এইভাবে তখন হচ্ছে এই অ্যাটিউন ব্যান্ড নাম দিয়ে তারা করলো, এবং তারা শো করলো, টিকিট কেটে শো করলো বনমালীতে, এবং পুরা হাউসফুল শো। মানে সেটা ব্যান্ড সঙ্গীতের প্রথম শো, প্রথম শো, এবং আপনাদের হাত ধরে। আমাদের হাত ধরে মোলাই, আমি সেভাবে সাউন্ডটা দেখছিলাম। মোলাই হচ্ছে কি ওই ক্যাসিওটাতে শুধু কট করছিল, ওরা গিটার টিটার দিয়ে। তখন অত লিড পিস বা কপি মিউজিকের প্রতি আমাদের কেউ আকৃষ্ট ছিল না। আচ্ছা, মানে ওই ব্যান্ড যারা করতো তারা কপি মিউজিক না, নিজেরা কিছু তৈরি করেই হুম, করবো। হুম। আচ্ছা, তো আচ্ছা। তখন তৈরি করে করবো, অত কি, কর্ড বাজবে, গিটার যাবে, আবার গান ধরবে, আচ্ছা, এইভাবেই। তো শুরুটা এভাবেই ছিল। এইভাবেই করা হলো। কিন্তু মানুষ কিন্তু নিল, মানুষ গান শোনে। আচ্ছা, আচ্ছা। মিউজিকের চেয়ে গানটা যদি ভালোভাবে পরিবেশন হয়, মূল তো গান। তাহলে সেই সময় পাবনার শ্রোতারাও নতুন কিছুটা দেখলো যে হ্যাঁ, এমনি গতানুগতিক ধারার হ্যাঁ, গানের থেকেও হ্যাঁ, ভিন্ন একটা কিছু হ্যাঁ। কেউ উপস্থাপন করছে, এটাও জানতে পারলো। জানতে পারলো। এবং সেই সাথে কিন্তু সেই সময় আর একটা আমাদের কুষ্টিয়াতে সিঞ্চন বলে একটা ব্যান্ড, তারাও এসে আমাদের কাছে শিখতো। আচ্ছা, তার গিটারিস্ট হালিম এখন অনেক ভালো বাজায়, ফরিদ কিবোর্ড, উনি বল ফরিদ মনে হয় জানি না, শুনছিলাম যে খুব অসুস্থ, বেঁচে আছে কিনা। তারাও আমাদের নিচে আসতে শুক্রবারে আমি তাদেরকেও শিখাতাম, এবং তারাও কুষ্টিয়াতে বেশ ভালো একটা ব্যান্ড তৈরি করেছিল, সিঞ্চন, খুব নাম করে, এখনো আছে হয়তো। আচ্ছা, আচ্ছা। তা এই অ্যাক্টিউন এবং সিনচানে দুইটা ব্যান্ড মোটামুটি সেই দিক। যশোরে খুলনাতে দাঁড়ালো হচ্ছে অবস্কিউর, আচ্ছা, অবস্কিউরদের, হ্যাঁ। ওই কুষ্টিয়ার ওদের সাথে অবস্কিউরের একটা ভালো রিলেশন আপ ছিল, আমাদের পাবনার সাথে কুষ্টিয়ার, এবং পাবনার সাথে রাজশাহী, সব মিলায় এই যে একটা চেইন বন্ড। ব্যান্ড মানে তো একটা বাঁধন, অবশ্যই এটা বাঁধন, রাইট। হ্যাঁ। তো বাঁধনের যে বিষয়টা সে সময় ব্যান্ডগুলোর মধ্যে এই আমাদের এই রিজন ধরে একটা শুরু হয়ে গেছিল। আচ্ছা, তার মধ্যে রেকর্ডিংও করলো অনেকে, এবং ভালো হলো। তা আমি আবার কাজের তাগিদে, যেটাই হোক, বসে তার খাওয়া যাবে না, জি, জি। যেহেতু বয়স হয়ে গেছে, ঢাকাতে গেলাম, মলয়ে থাকলো। ইন দি মিন টাইমে ব্যান্ডটার মধ্যে কি হলো জানি না, একটা সেপারেশন হয়ে গেল। মা বললো যে কি জানি কি হয়েছে, ওরা তো যার যার মধ্যে যে যার জিনিস নিয়ে চলে গেল। ঠিক আছে, এখন কিছু ওদের ব্যাপার,
ওদের জিনিস ওরা নিয়ে গেলে তো আমার কিছু করার নাই। এটা হয় এখন, কিন্তু এটা কিন্তু এখনো আছে যে অনেক ভালো ভালো ব্যান্ড কিন্তু এরকম ভাঙন ধরে গেছে বা অনেকে চলে গেছে ব্যান্ড ছেড়ে, এরকম হয় এই জিনিসটা। ধরেন সেক্ষেত্রে আপনাদের হয়তো বা এরকম একটা হ্যাঁ। পরিবেশ ছিল, যাক, হয়তো আমরা তখন গাইড যারা সেটাই ছিলাম না, আমি ছিলাম না, এই ছিল না, হতে পারে। হতে পারে, সেটাই। কিন্তু তখন কিন্তু তারা কিন্তু জানতো মোটামুটি হাউ টু মেক মিউজিক। হুম হুম। হ্যাঁ, একটা গানের কিভাবে কর্ড বের করতে হয় তারা কিন্তু শিখে গেছিল। তারপরে তো বিশেষ করে লিটন দেখলাম পরে একটা সাউন্ডের বিজনেস করলো, সে দাঁড় করালো। এসে দাঁড় করালো। আহ, আর যারা ছিল, ছোট লিটন বলে একটা ছেলে ছিল, তাকে আমি আর খুঁজে পাইলাম না, আলিমিকে পেলাম না। কিছুদিন দেখতাম, তখন একবার ওরা দেখছে একটা তপন দি, ওরা দিয়ে একটা বনমালিতে, আমি বললাম তোমরা একটা যাই পারো করো। ওরা গিটার টিটার নিয়ে একটা আড্ডা মতো করে শো করেছিল। আর অ্যাটিউন তো করে, এখনো করে, Actually এখনো করছে, হ্যাঁ, সেটা আমরা তো করে। দেখি, ওদের প্রোগ্রাম আমরা দেখি। হ্যাঁ, অ্যাটিউন এখনো করে। লিটন ওটাকে ধরে রাখছে।